করব ডক্টর প্রতীক সিং এর কাছ থেকে। আমি বলেছিলাম বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে পরিচয় করাবো প্রত্যেকের, যারা দর্শক হিসেবে আমার সঙ্গে রয়েছেন বা আপনাদেরই প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর প্রতীক সিং একটি বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট, আমি বলেছিলাম আগেই। তার সঙ্গে আরেকটু পরিচয় বিস্তারিত করি। এইমস থেকে পড়াশোনা করেছেন এবং যখন এই রাজ্য থেকে অন্য রাজ্যে বিদেশে চলে যাওয়ার চল, সেই সময় এইমস থেকে পড়াশোনা করে ডক্টর সিং এখানে এসে কাজ করছেন। কিন্তু একের পর এক শিক্ষা দুর্নীতির নজির সামনে আসার পর স্বাভাবিকভাবেই তারও কিছু উদ্বেগ, কিছু প্রশ্ন রয়েছে। ডক্টর সিং, আপনার প্রশ্নটি যদি নির্দিষ্টভাবে কারোর কাছে করতে চান, তার নাম বলে আপনি করতে পারেন, প্লিজ। নমস্কার। সব থেকে আগে আমি রিপাবলিক বাংলাকে অনেক ধন্যবাদ দিব যে আমাকে এখানে ডাকা হয়েছে। এখানে আমাকে যারা শুনছেন, আমি সবাইকে জিজ্ঞাসা করব, পলিটিক্যাল পার্টির লোক, কুণাল স্যার আছেন, বিমান ব্যানার্জি স্যার আছেন, সবাইকে বলবো যে একজন সামান্য লোক, একজন সামান্য ছাত্র যার ভরসা ভেঙে গেছে, তাকে কিভাবে আনবেন? এটা খুবই কষ্টকর। আমার ভেতর থেকে আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি ডক্টর সিং, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আমি কুণালবাবুর কাছ থেকে উত্তরটা নেব। সাধারণ ছাত্র যার ভরসা চলে গেছে। প্রতীক, তোমার কথাগুলো একেবারে একেবারে অক্ষরে অক্ষরে সত্য, কিন্তু প্রতীক, আজকে এই দুঃসময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা একটা প্রফেশন হিসেবে, একটা পেশা হিসেবে নিজের দায়িত্ব এবং নিজেদের যে নেগলিজেন্স, সেটা আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি না। কারণ আমার তোমার চোখের তলা দিয়ে যখন এই চৌর্যবৃত্তিগুলো হচ্ছিল, যখন আমরা এই মুনাফাবাজিগুলো করতে দিচ্ছিলাম, তখন মনে রাখবে যে তুমি প্রত্যেকটা কমিটিতে, প্রত্যেকটা প্রফেশনাল অর্গানাইজেশনে, প্রত্যেকটা যে বিভিন্ন বিভিন্ন হাই পাওয়ার্ড কমিটি তৈরি হয় ডিসিশন নিতে, এই প্রত্যেকের মধ্যে মধ্যে আমাদের কিছু কিন্তু কেউ না কেউ সেই ডাক্তারি সচিন তেন্ডুলকাররা বসেছিলেন। আমরা গাছের ওপরে বসে ধীরে 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 গাছের ডগাটা আমরা কেড়েছি। আজকে তোমার আমার সামনে, আমাদের নেক্সট জেনারেশন ডাক্তারদের সামনে যে একটা ট্র্যাজেডি নেমে এসেছে, অন্তত এই সময় তারা মাটিতে নেমে বলুক যে আমরা যে তালে তাল ঠুকেছি এতদিন, সেটা ভুল। সময় সংক্ষেপ বলে আমি পরবর্তী দর্শকের কাছে যাব। তবে কুণালদার কাছে আমি বলবো যে নাগরিক সমাজের জায়গা থেকে অন্তত আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। তার আত্মদর্শন অত্যন্ত স্পষ্ট, বলিষ্ঠ। তিনি কোথাও অ্যাজ এ কমিউনিটি তার চিকিৎসকদেরকেও, চিকিৎসক বন্ধুদেরকেও তার দায় থেকে মুক্ত করছেন না। আমার ভালো লাগতো যদি আমি এই দায় গ্রহণটা অ্যাজ এ হোল রাজনীতির জায়গা থেকে আমার ডান দিক থেকেও পেতাম। জানি না পাবো কিনা এরপরে। প্রদীপ সরকার, প্রদীপবাবু সমাজকর্মী, তিনি কুসংস্কার বিরোধী কাজ করেন, কুসংস্কার বিরোধী আন্দোলন নিয়ে থাকেন এবং শিক্ষায় পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করেন। প্রদীপবাবু, আপনার প্রশ্ন সংক্ষেপে প্লিজ। এই যে বেকারি, এই যে শিক্ষার পরে শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী যে কাজ, রাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই, সেই কারণেই এত দুর্নীতির উৎস। এবং কাজ যদি পেত, কর্মসংস্থান যদি হতো, তাহলে পরে নিশ্চয়ই দুর্নীতিতে যদি কর্মসংস্থানের ব্যবস্থা এবং শিক্ষার পরে যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা থাকতো, তাহলে পরে এই দিকে যেত না। যে কোনোভাবে কাজের সুযোগ যদি থাকতো, তাহলে কি এই ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, এই চাপটা তৈরি হতো? তন্ময়বাবু হাত তুলছিলেন। একটা কথা বলবো, হাফ মিনিট, যে প্লিজ দয়া করে ওই 15 লাখ 20 লাখ দিয়ে কোয়েশ্চেন পেপারগুলো কেনার ধারে কাছে যাবেন না। যদি সেই কোয়েশ্চেন পেপার মিলেও যায়, তার সঙ্গে যদি 1.5 কোটি টাকা ক্যাপিটেশন ফি বা পরীক্ষার ফি অ্যাড করেন, আপনাকে শুধু সারা জন্মটা কাজ করলে ওই টাকা কোনোদিন কাউকে ফিরিয়ে দিতে পারবেন না। ডাক্তারির সেই জায়গাও নেই, সেই পরিস্থিতিও নেই, এবং এটা একটা সম্পূর্ণ বিভ্রান্তি, এটা একটা মোহ, এটা একটা বিভ্রান্তি, মরীচিকা, অ্যাবসলিউট। আসলে দেশ তো চালায় রাজনীতি, দেশ চালায় অর্থনীতি। দেশ যদি নাগরিক সমাজ চালাতো, তাহলে পরে নাগরিক সমাজ অনেক কিছু বলতে পারত। কখনো কখনো নাগরিক সমাজ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করে নাগরিক সমাজের মুখোশ পড়ে। কিন্তু প্রদীপবাবু যে কাজটা করেন, সেই কাজটা সমাজ সেবামূলক কাজ, সমাজ সংস্কারমূলক কাজ। কিন্তু প্রদীপবাবুও কি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে সমাজ সংস্কারের ক্ষেত্রে যে কাজটা তিনি করছেন, যতটা করতে চান ততটা করতে পারছেন? সেখানে সরকার, সেখানে প্রশাসন, সেখানে রাজনীতি কোথাও বাধা হচ্ছে না? বলতে পারবেন না বুকে হাত দিয়ে। ফলে আসলে রাজনীতি এবং অর্থনীতিকেই আপনার মূল বিষয় হিসাবে আনতে হবে,
নাগরিক সমাজটা আসবে তার অনেক পরে। যদি সারা ভারতবর্ষের মানুষকে এই শিক্ষা না দেওয়া যায় যে তোমার পরিবেশকে বাঁচাতে গেলে এই ভোগবাদকে বর্জন করো, তোমাকে নতুন জীবনযাপন, নতুন লাইফস্টাইল করতে হবে, তবে তুমি বাঁচবে, এটা তো শিক্ষার অঙ্গ হওয়া উচিত ছিল। আপনি দেখেছেন আমার শিক্ষানীতিতে নেই। আমি খুব মনে করি পরিবেশ এবং শিক্ষা কিন্তু জাতীয় শিক্ষানীতির অঙ্গ শুধু না, আজকে নিজেদের কোভিড দেখিয়ে দিয়েছে আমাদের, আজকে যদি আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হয় সমস্ত শিক্ষার মধ্যে এটাকে আনতে হবে, এটাই হবে আমাদের আগামী দিনের পথ। বিনোদা হাত তুলেছেন, আমি আসবো পরবর্তী দর্শকের প্রশ্নটা একটু নিয়ে নিই। সোমা সিংহ বসাক আমার সঙ্গে রয়েছেন। আগেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম, সোমাদেবী অধ্যাপিকা, বঙ্গবাসী কলেজের অধ্যাপিকা। এছাড়াও তিনি বাচিক শিল্পী হিসেবেও বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেন। আমি কবির কথাতেই আমার প্রশ্ন রাখব। রবি ঠাকুর বলেছেন, হতাশা একটি বিলাসিতা, হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। রাজ্য এবং কেন্দ্র উভয়েই কোথায় যেন দুর্নীতিগ্রস্ত এবং আমাদের ছাত্রছাত্রীরা একেবারে হতাশায় পরিপূর্ণ। তারা তাদের দিক খুঁজে পাচ্ছে না, তারা দিকভ্রষ্ট হচ্ছে। তাদের আমরা কিভাবে সেই হতাশা থেকে আমরা বের করে আনতে পারি? বেশ, আমি সমীর বাবুকে যদি এটার উত্তর দিতে বলি। সমীর বাবু। হতাশা তো অবশ্যই, যখন কর্মসংস্থান, বেকারত্ব, শিক্ষার এটা বাড়ে, তারপরে যদি চাকরি না থাকে হতাশা নিঃসন্দেহে আসে। আর দুর্নীতির প্রশ্নে কেন্দ্র রাজ্য যখন বলছেন, রাজস্থান তো বটেই, দিল্লি বলুন, উত্তরপ্রদেশ বলুন, গুজরাটে বলুন, সমস্ত জায়গাতে এই কোচিং সেন্টারের দাপাদাপি, আমি সেটাই বলতে গিয়েছিলাম। আর এটা ঠিক, কুণাল বাবুর সঙ্গে আমি একমত, যে যেখানে এই যে ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটা যদি আমি স্ট্রং না করতে পারি, এটার উপরে যদি আমি গুরুত্ব না দিতে পারি, আর এটা যখন বর্তমান কেন্দ্র সরকার পাত্তাই দেয় না, তাই জন্যে 146 এমপিদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়। কিসের কারণে? কিছু কিছু বিল নিজের মতো করে বানিয়ে নেওয়ার জন্য। এটা তো ঠিক নয়। গণতান্ত্রিক অধিকার, নিরপেক্ষতা যদি হয় শিক্ষা ক্ষেত্রে, শিক্ষাবিদকেই দরকার।